আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়নের বেশ কিছু অধ্যায় একদম ফ্রিতে কিছু লেকচার প্ল্যান আমরা সাজিয়েছি। সেই ক্লাসগুলো আমি তোমাদের সাথে কন্টিনিউ করব ইনশাল্লাহ। ঠিক আছে, সেই ধারাবাহিকতায় আমরা আজকে সিলেক্ট করেছি কেমিস্ট্রির চ্যাপ্টার 5 অধ্যায়টা, যে অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে, তো তোমরা মোটামুটি জানো যে এই একটা অধ্যায় নেওয়ার কারণ হচ্ছে চ্যাপ্টার 5টা মোটামুটি তোমাদের সবারই পরীক্ষাতে আছে। এই কমন বিষয়গুলো আমরা ফ্রিতে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং তোমরা জানো যে কেমিস্ট্রি চ্যাপ্টার 5-এর যে অধ্যায়টা, এটা অনেক বড় একটা অধ্যায়। ঠিক আছে, এত বড় অধ্যায়টাকে গোছানোর জন্য আমরা আজকে চেষ্টা করছি যে একেবারেই যে টপিকগুলো না পড়লেই না, এবং যেই টপিকগুলো থেকে সৃজনশীল মানে সবসময় সৃজনশীল প্রশ্ন আসে এবং এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 5-এর এই একদম বেসিকটা তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের যত রকম সমস্যা হচ্ছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। কেমন? তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। একটু খেয়াল করলে দেখো, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে এই 7টা টপিক আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য। কেমন? তার মধ্যে প্রথমে আছে যোজ্যতা ইলেকট্রন, তারপরে আমি রেখেছি যোজনী, সুপ্ত যোজনী, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, তারপরে লিখেছি রাসায়নিক বন্ধন। একটু খেয়াল করে দেখো, এখানে রাসায়নিক বন্ধন হচ্ছে মোটামুটি তোমার বইতে 3টা প্রকার আলোচনা করা আছে। আমরা একটা অতিরিক্ত রেখেছি, তার কারণ হচ্ছে এইটা তোমাদের অবজেক্টিভে কাজে লাগবে, কিছু কিছু ক্ষেত্রে সৃজনশীলেও আসে। তারপরে দেখো একটা টপিক আছে যেটা তোমার বইতে আলোচনা করা নাই, কিন্তু সৃজনশীলের খ নম্বরে এই টপিকটা প্রায় সবসময়ই আসে। সেটা কি? সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এটা সালফারের জায়গায় যে কোনো কিছু হতে পারে, ফসফরাস আসতে পারে, নাইট্রোজেন আসতে পারে, অর্থাৎ যারা একের অধিক যোজনী প্রদর্শন করে তাদেরটা আসতে পারে। কেমন? এরপরে আমি রেখেছি মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা বের করা, একটা যৌগের ভিতরে কি পরিমাণ মুক্তজোড় থাকবে, কি পরিমাণ বন্ধন জোড় থাকবে সেটা আইডেন্টিফাই করা। এই লাস্টের 2টা টপিক তোমার বইতে আলোচনা করা নেই, কিন্তু প্রতি বছর পরীক্ষাতে এই টপিকগুলো এসে থাকে। কেমন? ওকে, তাহলে আরেকটা বিষয় আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের ক্লাসের পরে এই ভিডিওর কমেন্ট সেকশানে আমরা তোমাদেরকে ওই যে এই চ্যাপ্টারের যে আমার লেকচার শিটটা আছে সেটার একটা কপি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে পড়তে পারবা। ঠিক আছে, চলো তাহলে সর্বপ্রথম যে টপিকটা আমি তোমাদের এইখানে লিখেছি সেটার নাম হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? তোমরা চ্যাপ্টার 3-তে পড়ে এসেছো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় আউফ বাও নীতি অনুযায়ী, সেটাও আমি তোমাদেরকে পড়াবো। কেমন? তার আগে যোজ্যতা ইলেকট্রন যখন আমি পড়ছি একটু শর্ট করে আমি লিখে দেই। খেয়াল করো যে কোনো একটা মৌলের কোনো মৌলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, কেমন? যে কয়টি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাকে কি বলে বলো তো? তাকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, আমরা যদি উদাহরণস্বরূপ তোমাকে সোডিয়ামের কথা বলি, তোমাকে ম্যাগনেসিয়ামের কথা বলি, তোমাকে অ্যালুমিনিয়ামের কথা বলি এবং ক্যালসিয়ামের কথা বলি, ঠিক আছে? তাহলে যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, সেটা হচ্ছে 1s2, তারপরে 2s2, 2p6, 3s1। ঠিক আছে, আমার ক্লাস চলাকালীন সময় পাশে একটু নয়েজ হচ্ছে, তোমরা এই ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করো। কেমন? ক্লাসটাতে একটু মনোযোগ দিও। আর এই ব্যাপারটার জন্য স্যার আসলে এক্সট্রিমলি সরি। কেমন? এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আপডেট করে নিব ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো ম্যাগনেসিয়ামেরটা হচ্ছে 1s2, তারপরে হচ্ছে 2s2, 2p6, এরপরে হচ্ছে 3s2। অ্যালুমিনিয়াম দেখো 1s2, 2s2, 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p1। ক্যালসিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে হচ্ছে তোমার কত দেখো তো, 2 2 4 6 10 2 12 18 আর হচ্ছে 4s2। ঠিক আছে,
এইবার একটু বোর্ডে তাকাও। আমরা কি বলেছিলাম সংজ্ঞায়? কোনো মৌলের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে তাকে বলছি আমরা যোজ্যতা ইলেকট্রন। নাইস। তাহলে দেখো, সোডিয়াম এইটার শেষ কক্ষপথ হচ্ছে এই 3, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে 3, অ্যালুমিনিয়ামেরও শেষ কক্ষপথ 3, ঠিক আছে। ক্যালসিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে এখানে 4। হ্যাঁ, তাহলে তোমার অলরেডি কিন্তু বুঝে যাওয়ার কথা যে এখানে কি ঘটছে। আমি যদি তোমাকে এখন বলি যে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত, তুমি কিন্তু বলতে পারবা যে এইটার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, মানে এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটি। ওকে, এরপরে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা আছে, মানে যোজ্যতা ইলেকট্রন কয়টা বলো তো? 2টা। এইবার এই জায়গায় খেয়াল করো, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা আর হচ্ছে 1টা, কারণ এইটা লাস্ট কক্ষপথ 2টাই কিন্তু 3 নাম্বার কক্ষপথ। বুঝতে পারছো তো? ভালো করে দেখো। তাহলে এখানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ওকে, এবার আসো ক্যালসিয়ামের দেখো লাস্ট কক্ষপথ 4, তার মানে এই 4 নাম্বার কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে তোমার ধারণাটা একটু ক্লিয়ার হয়েছে, তাই না? যদি কনফিউশন থাকে ভিডিওটা একটু ব্যাকে নিয়ে এই টপিকটা আবার দেখো। এখান থেকে তোমার সৃজনশীলের কয়ের সংজ্ঞা আসবে, এমসিকিউ প্রশ্ন আসবে, সো বেসিকটা খুব দরকার। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝে ফেলছি, যোজ্যতা ইলেকট্রনের টপিকটা আমাদের শেষ। এবার দেখো, পরে যে টপিকটা আমরা পড়ব তার নাম হচ্ছে যোজনী। একটা জিনিস খেয়াল করো, তোমাদের এসএসসি লেভেলে যোজনী পড়তে গেলে অনেকের অনেক রকম কনফিউশন হয়। ম্যাক্সিমাম জায়গায় যোজনী একদম মুখস্থ করতে বলে, কিন্তু এই যোজনী মুখস্থ করার ব্যাপারটাতে আমি একেবারেই একমত না। ঠিক আছে, সো এটা কিভাবে মনে রাখা যায় আমি আমার প্রিভিয়াস লেকচারগুলোতে আমি এগুলো দেখানোর চেষ্টা করেছি, আজকে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। তুমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী অথবা ক্লাস 9-এ তুমি পড়ো, যেই আমার ভিডিওটা দেখছো, তোমাকে প্রথম 20টা মৌলের যোজনী মনে রাখতে হবে। এটা ফরজ, নফল না, সুন্নত না, এটা ফরজ। ফরজ মানে ফরজ। কেমিস্ট্রি পারতে গেলে তোমাকে এই 20টা মৌলের ভ্যালেন্সি মনে রাখতেই হবে। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে মনে রাখবো আমরা প্রথমে 20টা মৌলের নাম দেখব কিভাবে আসে। আমি একটু বলে রাখি তোমাদের, আমাদের ক্লাসটা একটু লম্বা হবে যেহেতু আমরা তোমাদেরকে পুরা অধ্যায়টা একদম শর্ট করে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই কারণটা কেন? কারণ সামনে অনেকের প্রিটেস্ট পরীক্ষা, অনেকের টেস্ট পরীক্ষাও সামনে আসবে, বিশেষ করে যারা ক্লাস 10-এ আসো। সো তোমাদেরকে আমি একটু ব্রড আকারে আমাদের এখন দিচ্ছি না, যেই টপিকগুলো একেবারে না পড়লেই না সেগুলো আজকে তোমাদেরকে পড়াই দিচ্ছি, কেমন? আচ্ছা, তাহলে দেখো তো, আমরা একটা কবিতা লিখি। কবিতাটা হচ্ছে হাই, তারপরে হচ্ছে হিসাব, তারপরে হইতেছে লইয়া, হাই হিসাব লইয়া বেশি বাড়াবাড়ি করে নাই, অথচ ফান্টুকে নিয়ে নান্টু মগা আলী, তারপরে হচ্ছে শিক্ষা পেয়ে সালাম করলো আরেকবার। ওকে, এরপরে হচ্ছে পটাশিয়াম আর কি ক্যালসিয়াম। ঠিক আছে তো? এইবার দেখো, এই যে হাইতে কে জানো? হাইতে হচ্ছে হাইড্রোজেন, হিসাবে হিলিয়াম, লইয়াতে লিথিয়াম, বেশিতে বেরিলিয়াম, বাড়াবাড়িতে বোরন, করেতে কার্বন, নাইতে নাইট্রোজেন, অথচতে অক্সিজেন, ফান্টুতে ফ্লোরিন, নিয়েতে নিয়ন, নান্টুতে সোডিয়াম, মগাতে ম্যাগনেসিয়াম, আলিতে অ্যালুমিনিয়াম, শিক্ষাতে সিলিকন।
পেতে ফসফরাস, সালামে সালফার, করলোতে ক্লোরিন, আরেকবারে আর্গন, পটাশিয়ামে কে মানে কি বলতো ক্যালিয়াম, আর ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম। এই হইল তোমার 20টা মৌলের নাম। একটু কষ্ট করে এটা মুখস্থ করে ফেলাও। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইখান থেকে আমরা যোজনীটা কিভাবে বের করব? খুবই সহজ। তোমরা নিষ্ক্রিয় গ্যাসের নাম শুনেছ নিশ্চয়ই, নিষ্ক্রিয় গ্যাসের নাম, হ্যাঁ, ইনার্ট গ্যাস যাকে আমরা বলি। নিষ্ক্রিয় গ্যাসগুলা কি কি জানো? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো। এটা কেন বললাম স্যার? কারণ হচ্ছে তোমাদের এই যে 20টা মৌলের নাম আমরা লিখেছি, এই 20টা মৌলের মধ্যে এই 3টা নিষ্ক্রিয় গ্যাস আছে, বোঝা গেছে? যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 10 এবং 18। ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো, যাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলছি তাদের যোজনী, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী সব সময় কত হয় বলো তো? 0। কেন 0 হয়? কারণ আমরা জানি যে এরা নিষ্ক্রিয় গ্যাস বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। মূল ক্ষমতা এরা নিষ্ক্রিয় গ্যাস কেন হয়েছে? কারণ এদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, কারোর 2টা আছে। অর্থাৎ এদের তো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। সো এদের যোজনী হচ্ছে 0। দেখো 2 নাম্বারটা 0, তারপরে 10 নাম্বারটা 0, তারপরে 18 নাম্বারটা হচ্ছে 0। এখন যদি আমি চাই প্রত্যেকটা 0-র নিচে 1 থেকে 4 পর্যন্ত লিখতে পারবো। কত পর্যন্ত লিখবো বলো তো? 1 থেকে 4। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। এবার প্রত্যেকটা 0-র উপরে লিখছি আমি 1 থেকে 4 পর্যন্ত। দেখো 1 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ লিখলাম। এখন তুমি বলতে পারো যে স্যার এগুলা কী লিখলেন? এইগুলা হচ্ছে তোমার 20টা মৌলের যোজনী। ক্লিয়ার? এখন এইটাও তোমার মনে রাখতে কষ্ট হচ্ছে। তুমি তো পারমাণবিক সংখ্যা জানো, পারমাণবিক সংখ্যা তুমি পারো, তাহলে যোজনী বের করাটা খুবই সহজ। ফর এক্সাম্পল, ধরো তুমি সোডিয়ামের যোজনী বের করতে চাচ্ছ। কার যোজনী বলো তো? সোডিয়ামের। ঠিক আছে? তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই যে 3টা নাম্বার লিখেছি 2, 10 এবং 18, এই 3টার মধ্যে 11 কার কাছাকাছি আছে বলো তো? এই যে 10, এইটার কাছাকাছি। এবার তুমি 11 থেকে 10 বিয়োগ করে দাও, কত পাবা? 1। সোডিয়ামের যোজনী হচ্ছে 1। বুঝতে পেরেছো? এইরকমভাবে এই 20টার যে কোনোটার যোজনী চাইলে তুমি বের করতে পারবে। আমি জানি তোমাদের মাঝখানে এমন অনেকেই আছো যারা যোজনী একদম মুখস্থ করে ফেলছো। তবে আমার ক্লাসটা সকলের জন্য, যারা যোজনী মনে রাখতে পারো না। যদি এরকম একটা স্টুডেন্টও থাকে, একটা বাচ্চাও থাকে যে যার যোজনী মনে থাকে না, এইটা মনে রাখা হচ্ছে তার জন্য ট্রিক্স। এটা মনে রাখলে বা সে যদি একটু শিখতে পারে, তাহলে আমার মনে হয় আমি এইটুকু শিখিয়ে উপকৃত হলাম। বুঝতে পেরেছো কি বলেছি? তাহলে এইটা একটু তোমরা আরেকবার দেখো। তাহলে এই জায়গাটায় আমরা কি কি করেছি। ওকে, তো এই জায়গাটায় আমরা এই 20টা মৌলের যোজনী খুব সহজেই মনে রাখতে পারবো। তাহলে আমাদের প্রথম টপিকটা আমরা পড়ে ফেলেছি একটু আগেই, যোজ্যতা ইলেকট্রন। এখন পড়লাম হচ্ছে কি বলতো? 20টা মৌলের যোজনী পড়েছি। তাহলে যোজনী মনে রাখার আর একটা ট্রিক্স আছে। তোমাদের বইতে দেখবা যে 3 থেকে 4টা রুলস বা নিয়ম লিখে দেওয়া আছে। ওকে, সো আমি যেটা করব, আরেকটা ট্রিক্স তোমাকে একটু শিখাইয়া দিচ্ছি, যেটার মাধ্যমে তুমি যোজনীগুলোকে মনে রাখতে পারবা। সেটা কি? স্যার একটু বোর্ডটা মুছে নেই, আমি তোমাকে সেটা শিখাই দিচ্ছি আবার। ওকে ওকে, এবং ক্লাসের পরে আমাদের ভিডিওটা আমাদের ইউটিউবে যাবে, আমাদের ফেসবুক পেজে যাবে,
হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম পেজে যাবে, সবগুলা লিঙ্ক আমরা সেখানে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব। এবং তুমি আমাকে ভিডিওর ইউটিউবের ওই কমেন্ট সেকশনে জানাবা যে এই চ্যাপ্টারের পরে ফিজিক্সের কোন চ্যাপ্টার তোমাদের সবচাইতে বেশি দরকার এই মুহূর্তে। যাদের প্রিটেস্ট পরীক্ষা আছে তাদের কোন চ্যাপ্টারটা খুব দরকার, যারা ক্লাস 9-এ পড়ছো তোমার সামনে বার্ষিক পরীক্ষা, তার আগে সিটি পরীক্ষা, এতটুকুর জন্য তোমার কোন অধ্যায়টা দরকার একটু কমেন্ট সেকশনে জানাবা, সেই চ্যাপ্টারটাই আমি তোমাকে পড়িয়ে দেব। ঠিক আছে? ওকে। আরেকটা কি টপিক স্যার? আরেকটা টপিক হচ্ছে যে তুমি ধাতু ও অধাতু দিয়ে মনে রাখতে পারো। ধাতু এবং অধাতুর মাধ্যমে কোনো একটা মৌলের যোজনী তুমি বের করতে পারো। কিভাবে বের করবা? দেখো, ধাতু আসলে কারা? যাদের শেষ কক্ষপথে 1টা 2টা অথবা 3টা পর্যন্ত ইলেকট্রন থাকবে তারা হচ্ছে ধাতু। ওকে। আর যাদের শেষ কক্ষপথে 5টা 6টা এবং 7টা পর্যন্ত ইলেকট্রন থাকবে তারা হচ্ছে অধাতু। তাহলে স্যার আপনি 4 কেন বাদ দিলেন? 4 হচ্ছে উপধাতু, সাবমেটাল। ওকে, 4 হচ্ছে উপধাতু। তাহলে তুমি দেখো, ওই যে একটু আগে বলেছিলাম যে কোন মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে তোমাকে পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে হবে। ওই যে 20টা মৌলের পারমাণবিক সংখ্যা তোমাকে একটু আগে একটা ছন্দ দিয়ে পড়িয়েছি, ওইখান থেকে দেখো, যদি আমি তোমাকে সোডিয়াম বলি তাহলে ওর শেষ কক্ষপথে দেখবা 1টা ইলেকট্রন আছে। যদি আমি তোমাকে ম্যাগনেসিয়াম বলি তাহলে দেখবা ওর শেষ কক্ষপথে 2টা। যদি বলি অ্যালুমিনিয়াম তাহলে ওর শেষ কক্ষপথে 3টা। যদি বলি সিলিকন তাহলে ওর শেষ কক্ষপথে 4টা। যদি বলি ফসফরাস তাহলে ওর শেষ কক্ষপথে 5টা। যদি বলি সালফার তাহলে ওর শেষ কক্ষপথে 6টা। এই পৃথিবীতে যত তরকারিওয়ালা আছে, যত মুরগিওয়ালা আছে, এই সকল ভাইয়েরা আজকে আমার ক্লাসের বাইরে সব বিক্রি করতে আসছে। বুঝছো ব্যাপারটা? তো তোমরা টেনশন করো না, ক্লাসের পরে যায় আমি যা মুরগি টুরগি আছে সব কিনে নিব, আপাতত ক্লাসটা করো। ডিস্টার্ব করতে আসছে আমাদেরকে, বুঝছো? প্যারা নিও না। এইবার দেখো, আমরা বলছিলাম যাদের শেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টা পর্যন্ত ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা কি বলবো বলো তো? ধাতু। তাহলে তুমি দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথে 1টা, তাহলে ওকে, ও হচ্ছে ধাতু। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা, সেও হচ্ছে ধাতু। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা, সেও হচ্ছে ধাতু। এর শেষ কক্ষপথে 4টা, তাহলে এটা হচ্ছে উপধাতু। এর শেষ কক্ষপথে 5টা, তাইলে এই মুরব্বির নাম অধাতু। এর শেষ কক্ষপথে 6টা, তাহলে এই বাবাজির নাম কি বলতো? অধাতু। বোঝা গেছে? স্যার এগুলা কেন পড়তেছি স্যার? ওই যে আগের 20টা মৌলের যোজনী বের করার ট্রিক্স যাদের মনে থাকে না তাদের জন্য এই ট্রিক্সটা। সর্বোত্তম ওয়ে হচ্ছে তোমার মনে রাখা, যেভাবেই তুমি পারো। এখন যদি তুমি জেনারেলি মনে রাখতে না পারো তাহলে আমাদের একটু আগে যে টপিকটা পড়িয়েছি সেইভাবে তুমি মনে রাখবা। সেটাও যদি তোমার কাছে কষ্ট মনে হয় তুমি এইভাবেও মনে রাখতে পারবা। কিভাবে? যাদের ধাতু বলি আমরা, যাদের শেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টা পর্যন্ত ইলেকট্রন আছে তাদের যোজনী সেই সংখ্যাগুলাই হয়। তাহলে সোডিয়ামের যোজনী দেখো, 1টা ইলেকট্রন, তাহলে যোজনী হচ্ছে 1। এর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, যোজনী 2। এর শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, যোজনী 3। সিম্পল। আবার দেখো, এই 4 থেকে 8 পর্যন্ত এদেরকে আমরা অধাতুর ক্যাটাগরিতে ফেলেছি। কার ক্যাটাগরিতে? অধাতুর ক্যাটাগরিতে। তাহলে এদের যোজনী কত হবে স্যার? এদের লাস্ট কক্ষপথে যেই সংখ্যাগুলো আছে তুমি তাদেরকে 8 থেকে বিয়োগ করবা। কি করবা? 8 থেকে বিয়োগ করবা। 8 থেকে বিয়োগ করবে। কেমন? তাহলে দেখো, সিলিকনেরটা আমরা বের করি। সিলিকনের লাস্ট কক্ষপথে কয়টা আছে? 4টা। 8 থেকে 4 বিয়োগ দাও, কত হবে? 4। সিলিকনের যোজনী 4। ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা। তুমি 8 থেকে 5 বিয়োগ দাও, কত হবে? 3। ফসফরাসের যোজনী 3। যদিও আমরা পরবর্তীতে শিখব ফসফরাসের একাধিক যোজনী আছে।
একটা 3 আর একটা হচ্ছে 5। সালফার, সালফারের যোজনী দেখো লাস্টে কত আছে 6, তাহলে 8 থেকে 6 বাদ দাও, তাহলে কত থাকবে 2। যদিও সালফারের যোজনী 3টা, 2, 4 এবং 6। এগুলো ব্যতিক্রমগুলো আমরা মনে রাখতেই পারবো, এটা নিয়ে আমাদের কোনো চাপ নাই। বাট বাকি 20টার জন্য তুমি এই প্রসেসে যোজনী বের করে অ্যাপ্লাই করতে পারবে। সো আমার মনে হয় যোজনী টপিকটা নিয়েও তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ওকে, সো যেই টপিকটা, শোনো, একটা ক্লাসের একটা পড়া বোঝার জন্য সবচাইতে ভালো ওয়েটা কি? সবচাইতে ভালো ওয়ে হচ্ছে এই যে আমি একবার বললাম, তুমি শুনলা, এখন বুঝতে না পারলে সামনে না যে এইটুকুই তুমি আবার দেখো, যতক্ষণ তুমি ক্লিয়ার না হবা। পড়াশোনা ততক্ষণ মজার যতক্ষণ তুমি বুঝে পড়বা, আর পড়াশোনা ততক্ষণ প্যারা, পড়তে ইচ্ছা করবে না, ভাল লাগে না, কষ্ট মনে থাকে না, যখন তুমি না বুঝে পড়াশোনা করবা। সেটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ম্যাথ, হোক বায়োলজি, এনিথিং। ওকে, ঠিক আছে। তাহলে যোজনীর টপিকটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই যে টপিকগুলো আমরা পড়াচ্ছি, এই টপিকগুলো পড়া চলাকালীন সময় যদি তোমার মনে হয় যে স্যার আমি এইটুকু লেকচার দেখার পরেও বুঝতে পারছি না, প্লিজ কমেন্ট সেকশানে একটু মেনশান করে দিও, একটু। তাহলে আমি কি করব, তোমাকে ওইখানে বুঝাই দিব। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। প্রত্যেকটা টপিক পানির মতো ইজি যদি করতে না পারি তাহলে ক্লাসে নিব না। ওকে, আচ্ছা, তাহলে যোজনীটা পড়ে ফেললাম। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে সুপ্ত যোজনী। কি দেখব বলো তো? এখনের টপিকের নাম হচ্ছে সুপ্ত যোজনী। এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ঠিক আছে স্যার, এখন এই দুইটা টপিক স্যার আপনি কি বললেন, এগুলা কোথা থেকে আসছে, এরা কারা? সর্বোচ্চ যোজনী এটা আবার কি জিনিস? আর পরে আবার লেখছেন সক্রিয় যোজনী, এটা আবার কি? বুঝলাম না তো। দেখো, কিছু কিছু যৌগ আছে, কিছু কিছু যৌগ ঠিক না, কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী ধারণ করে, একাধিক যোজনী ধারণ করে। এরা কারা? অনেকগুলো আছে। আমি যে তোমাকে লেকচার শিটটা দিব ড্রাইভে, সেইখানে এই সবগুলার একটা সুন্দর করে বক্স করে দেওয়া আছে। হ্যাঁ, তুমি এই বক্সটা একটু খেয়াল করবা। আমি যা পড়াচ্ছি সেটা আমার ওই পিডিএফে একদম গোছানো থাকবে, তুমি এটা একটু প্রিন্ট করে নিয়ে পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে দেখো, যেমন আয়রন, আমি অল্প কয়েকটা দিয়ে তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। কেমন? অল্প কয়েকটা দিয়ে তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা কীরকম? যেমন ধরো আয়রনের কত কত যোজনী বলো তো? 2 আর 3। কপারের যোজনী কত? 1 আর 2। তারপরে আসো, এরকম বেশ কিছু যোজনী মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। আমি তোমাকে এখান থেকে নিয়ে একটু বুঝাই দিই। তাহলে আয়রনের যোজনী হচ্ছে 2টা, কপারের পাইলাম 2টা, তা আমাকে বের করতে বলছে সুপ্ত যোজনী। দেখো, আমি তোমার কাছে এখানে 2টা যৌগ লিখতেছি, একটা হচ্ছে FeO আর একটা হচ্ছে Fe2O3। একটা হচ্ছে FeO ফেরাস অক্সাইড আর একটা হচ্ছে Fe2O3 ফেরিক অক্সাইড। ওকে, তো এই দুইটার মাঝখানে আমি তোমাকে বললাম যে তোমরা একটু আমাকে এই আয়রনের সুপ্ত যোজনীটা বের করে দাও। ওকে, তাহলে যদি বের করতে চাই, স্যার এখানে সূত্র লিখেছি সর্বোচ্চ যোজনী। স্যার দেখো তো, আয়রনের যোজনী আছে কয়টা? 2টা। সেটা কি কি? 2 আর 3। এই 2 আর 3-এর মধ্যে সর্বোচ্চ কে, বড় কে? 3। তাহলে সর্বোচ্চ যোজনীটা আমরা এখান থেকে পাবো, সর্বোচ্চ যোজনীটা পাবো হচ্ছে 3। ওকে,
আর সক্রিয় যোজনী কোনটা এই যৌগের মধ্যে জানো? দেখো, আয়রনের পাশে এখানে কত আছে? কোনো কিছু আছে? নাই। আয়রনের পাশে কোনো কিছু নাই। আবার অক্সিজেনের পাশেও কিন্তু কোনো কিছু নাই। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা জানি যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেন যোজনী কত? 2। অক্সিজেন যোজনী 2 হয়, তাহলে আয়রনেরও নিশ্চয়ই এখানে 2 আছে, যার জন্য এটা কাটাকাটি চলে গেছে। তাহলে এইখানে সক্রিয় হচ্ছে 2। তাহলে এটা বিয়োগ করলে আমি কত পাবো? বিয়োগ করলে পাবো হচ্ছে 1। এটা হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী। বোঝা গেছে? এখন তোমার কাছে যদি এইটা একটু কঠিন মনে হয়, তাহলে পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পলটা দেখো। দেখো, এইখানে সূত্র তো আমাদের এইটা। সূত্রটা কি? সর্বোচ্চ মাইনাস কি? সক্রিয়, তাই না? সর্বোচ্চ মাইনাস সক্রিয়। তাহলে দেখো তো, আমরা কারটা বের করতেছি? আয়রনেরটা। তাহলে আয়রনের সর্বোচ্চ কত আছে? 3। এই যে 3। এখন হইল সক্রিয়। সক্রিয়টা আমরা কেমনে বের করব? আমি একটু পরে তোমাদেরকে এখানে পড়াইতাম রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, সেটা একটু বলে দেই। যে সাপোজ এক্স একটা মৌল আর ওয়াই একটা মৌল, তো এক্সের ভ্যালেন্সি 2, ওয়াইয়ের ভ্যালেন্সি মনে করো 3, মানে যোজনী 2 আর 3। তো এরা কিভাবে যৌগ তৈরি করে? যার যোজনী তার সঙ্গে সে রাখে না। যার যোজনী তার সঙ্গে সে রাখে না, তাহলে সে কি করে? সে হচ্ছে যোজনীটাকে শিফট করে দেয়, আরেকজনকে দিয়ে দেয়। কি করে? আরেকজনকে দিয়ে দেয়। সেই আরেকজনটা কে? কিভাবে দেয় বলো তো? আরেকজনটাকে দেওয়ার নিয়মটা কি? তাহলে সর্বোচ্চ পাইলাম আমরা এখানে 3। যেটা বলছিলাম যে যোজনী কি হয়? শিফট হয়ে যায়। শিফট হয় কিভাবে? এই যে যার যোজনী তার সঙ্গে থাকে না, ওই যে একটা প্রবাদ আছে না, যে তোমার মনে করো অনেক কিছু আছে, তারপরে মনে করো যে আরেকজনেরটা তোমার ভাল লাগে। বুঝো না এই ব্যাপারটা? মনে করো যে আমার একটা বাইক আছে, আরেকজনের একটা কার আছে, তা আমার মন চাই রে আমার যদি একটু গাড়িটা থাকতো, এরকম ব্যাপারটা। মানে যারটা তার সঙ্গে থাকে না, আরেকজনেরটা ভালো লাগে, তাই কি করে? আরেকজনেরটা নিয়ে নেয়। তাহলে এই যে এক্স, ও নিয়ে নিবে এইটা আর ও নিয়ে নিবে এইটা। এইটা বলার উদ্দেশ্য হইল আমরা এইটুকু বুঝতে পারলাম যে কোনো একটা যৌগ যখন কোনো একটা যৌগ যখন গঠিত হয়, তখন তার নিজের যোজনী পাশের জনকে দিয়ে দেয়। ওকে, তাহলে তোমরা একটু এইখানটাতে খেয়াল করো। এই যে এখানে 2 আছে, তাহলে এই 2টা আসলে কার যোজনী? 2টা হইতেছে অক্সিজেনের যোজনী। আর এই যে 3 আছে, এই 3টা এই যৌগে আয়রনের জন্য কাজ করছে। তাহলে এখানে সক্রিয় যোজনী কত বলো তো? 3। তাহলে সুপ্ত যোজনী কত হবে এটার? 0। ঠিক আছে? তাহলে তোমাদের মনে রাখার জন্য আমি একটু ছোট্ট করে লিখে দেই, তোমরা এটা একটু নোট রাখবে যে সর্বোচ্চ যোজনী তুমি পাবে কোথায়? এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এইটা রাখতে হবে মুখস্থ। আর সক্রিয় যোজনী তুমি পাবে কোথায়? সক্রিয় যোজনী তুমি পাবে হচ্ছে যৌগের ভিতরে। হ্যাঁ, যৌগের ভিতরে। যৌগের ভিতরে তুমি আবার কিভাবে পাবা? যৌগের ভিতরে পাবা যে পাশের মৌলের পরমাণু হিসেবে। হ্যাঁ, এইটা তোমাকে শর্টকাট মনে রাখার জন্য আমি লিখে দিলাম, পাশের মৌলের পরমাণু হিসেবে। এই যে লাস্টে কথাটা লিখলাম না, পাশের মৌলের পরমাণু হিসেবে, এই কথাটা কোথায় আছে জানো? এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, যে অক্সিজেন, এইখানে আয়রনের পাশের মৌল কে? অক্সিজেন। অক্সিজেনের পাশে কত আছে? 3। তাহলে এই 3 হইল আয়রনের সক্রিয় যোজনী। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, ওকে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। তো এইরকম বেশ কিছু প্র্যাকটিস আমার প্র্যাকটিস শিটে দেওয়া আছে, সেখান থেকে করবা, সলভ করবা। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম 3টা টপিক আমরা পড়ে ফেললাম। এবার আমরা কি পড়ব? রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম।
ওকে, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি, একটা মিনিট। রাসায়নিক সমীকরণ লেখার নিয়মটা অলরেডি একটা পার্ট আমি তোমাকে বলে ফেলেছি, একটা অংশ অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তারপরও আমি সবটা বিষয় তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের হইল এটা টপিক নাম্বার 4। টপিক নাম্বার 4-এ কি আছে? রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। দেখো, এখানে 3টা নিয়ম আমরা পড়ব। কয়টা নিয়ম পড়ব? 3টা নিয়ম। ওকে, সাপোজ এক্স এবং ওয়াই আমরা প্রতীকী মৌল হিসেবে নিলাম। প্রতীকী মৌল বলতে সিম্বলিক অ্যাটম, প্রতীকী পরমাণু বা মৌল হিসেবে আমরা এটাকে নিলাম। তাহলে একটু চিন্তা করো, এখানে 3টা সিনারিও আমি তোমাকে দেখাবো যে এইটার যোজনী 1, এইটারও যোজনী 1, এইটার যোজনী 2, এইটার যোজনী 3, এইটার যোজনী 4, এইটার যোজনী 2। সাধারণত এই 3টা নিয়মের বাইরে কোনো যৌগ তৈরি হয় না এই পৃথিবীতে। এই 3টা নিয়ম দিয়েই তুমি যৌগ তৈরি করতে পারবা। সেটা কি? দেখো, আমরা জানি যে যোজনী হচ্ছে ক্যারেক্টারলেস, চরিত্রহীন, নিজের সঙ্গে থাকে না, পাশের জনের কাছে চলে যায়। তাহলে দেখো, এটা কি হবে? এক্স আর ওয়াই। যদি তোমাকে একটু এক্সাম্পল দেই, সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন। সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1, ক্লোরিনের কত? 1। এই দুইটা ক্রস করে, যারটা তারটা শিফট করে, এটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখো, এটা কত হবে? X2 আর হচ্ছে Y3। কেন হইল? কারণ যারটা তার সঙ্গে থাকে না। এরকম একটা এক্সাম্পল তোমাকে যদি আমি দিতে চাই, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের 2। তাহলে এই 2 চলে আসবে এখানে, 3 চলে যাবে এখানে। বুঝতেছো কিভাবে যৌগ তৈরি হয়? তারপরে আসো এইটা, সাপোজ এখানে আমি নিলাম কার্বন আর অক্সিজেন, কার্বনের 4, অক্সিজেনের 2। তাহলে ঘটনাটা কি ঘটবে? C2O4, এরকমই তো হচ্ছে। সো এইরকম যদি কোনো সংখ্যা আসে যে এই দুইটা সংখ্যাকে এদের যে কোনো একজনকে দিয়ে ভাগ করা যায়, তাহলে দেখো তুমি এখানে এই 2কে 2 দিয়ে ভাগ করতে পারবা, 4কেও 2 দিয়ে ভাগ করতে পারবা। তাহলে কাটাকাটি করলে কত হবে? এই যৌগটা তৈরি হবে CO2। তাহলে যৌগ তৈরি করার বা রাসায়নিক সমীকরণ লেখার মোটামুটি এই 3টাই রুলস। তাহলে ক্লিয়ার হয়েছে না তোমাদের এই 3টা রুলস? এই 3টা রুলস আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, আজকে আমরা লেকচার 1-এ তোমাদেরকে এই যে রাসায়নিক বন্ধন আছে পরে, এই রাসায়নিক বন্ধনের শুধু আয়নিক বন্ধনটা আজকে আমরা তোমাদের সাথে পড়াবো। এটা আমাদের লেকচার 1। আয়নিক বন্ধন পর্যন্ত পড়িয়ে তারপরে বাকি যেগুলো আছে এগুলো আমরা কন্টিনিউ করব লেকচার 2-তে। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পারার কথা। আচ্ছা, তাহলে এখন আমরা যেই টপিকটাতে যাচ্ছি সেটা হলো টপিক কত বলো তো? 5। এই টপিকের নাম হইতেছে রাসায়নিক বন্ধন। অধ্যায়ের নামের সাথে একটা মিল আছে। তো রাসায়নিক বন্ধন থেকে আমরা এখন যেই বন্ধনটা পড়ব সেই বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড। সো আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড কাকে বলে, কিভাবে তৈরি হয়? তুমি মনে রাখবা যে আয়নিক বন্ধন তৈরি হয় ধাতু ও অধাতুর মাধ্যমে। সো ধাতু কারা যেন বলেছিলাম একটু আগে? যাদের শেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টা পর্যন্ত ইলেকট্রন থাকবে। অধাতু কারা? যাদের শেষ কক্ষপথে 4, 5, 6 এবং 7টা পর্যন্ত ইলেকট্রন থাকবে। ওকে, এখন তুমি খেয়াল করো ধাতুগুলো, তুমি এইখানে একটু নোট রাখো যে ধাতু আমি একদম 0 বেসিক থেকে পড়াচ্ছি। অনেকে আসো এগুলা বিষয়ে অনেক ভালো পারো, পড়ে সব শেষ করে ফেলছো, কিন্তু আমাদের ক্লাসটা আবারও বলি সবার উদ্দেশ্যে, যারা এখনও পড়াশোনা একেবারেই করে নাই, যেই বাচ্চাটা ক্লাস 9-এ চ্যাপ্টার 5 এখনও পড়ে নাই, তার জন্য এই ক্লাসটা। যে প্রিটেস্ট পরীক্ষা দেবে চ্যাপ্টার 5 এখনও ধরে নাই, আছে ওরকম অনেকেই, তার জন্য আমার এই ক্লাসটা। ওকে,
আর যারা অলরেডি পড়ে ফেলেছো তাদের ওই পড়াটাকে আরেকটু ঝালাই করার জন্য এই ক্লাসটা। তাহলে দেখো, ধাতু নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ করে, এটা মনে রাখবা। আর অধাতু নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করে, এটা মনে রাখবা। ঠিক আছে, ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, এই ত্যাগ আর গ্রহণের ধারাবাহিকতাটাই র্যান্ডমলি চলতে থাকে। তাইলে আমরা যখন বলবে আমাদের প্রশ্নে, সাপোজ তোমারে বললো এক্স একটা মৌল, ওয়াই একটা মৌল, আবার এখানে বললো এ একটা মৌল, বি একটা মৌল। তো তোমারে বলতেছে যে এক্সের অ্যাটমিক নাম্বার হইল 11 আর এইটা হইল 17, এইটা বললো তোমার 13, এইটা বললো হচ্ছে 8। এখন তোমারে প্রশ্ন করলো উদ্দীপকে যে বলো তো এইখানে এটা কি ধরনের বন্ধন তৈরি করবে? এমসিকিউতেও আসতে পারে। কি ধরনের বন্ধন তৈরি করবে একটু আমরা তার জন্য ইলেকট্রন কনফিগারেশন দেখব। 1s2 2s2 2p6 3s1, এটা কে? এটা সোডিয়াম। তারপরে এখানে ওয়াই তারা বলতেছে 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5। এখন যদি এইটা আমরা একটু দেখি ছোট্ট করে, তাহলে দেখব যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাইলে আমরা বলতে পারি যেহেতু এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে তার নাম হইতেছে ধাতু, আর এইটার নাম হচ্ছে অধাতু। তাহলে এদের মধ্যে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। সিম্পল। আবার এইটা তো 13 মানে হইতেছে অ্যালুমিনিয়াম। আমরা জানি এইটার ইলেকট্রন কনফিগারেশন করলে আসবে 2 8 3। আর এই যে বি যেটা আছে এটার 8 পারমাণবিক সংখ্যা 8, মানে এটা হচ্ছে অক্সিজেন, মানে 2 8 6। যেহেতু এর শেষ কক্ষপথে 3টা আছে, তাইলে সে ধাতু, এর শেষ কক্ষপথে 6টা আছে, সে অধাতু। তাইলে এখানেও কি বন্ধন তৈরি হবে বলো তো? এখানেও তৈরি হবে আয়নিক বন্ধন। বোঝা গেছে না বুঝো নাই? ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, বোঝাটা উচিত, তাই না? আচ্ছা, তো আমরা ধাতু এবং অধাতু শনাক্ত করতে শিখে গেলাম। আমরা বুঝে গেলাম যে একটা যৌগের ভেতরে যাই থাকুক সেখান থেকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কি ধরনের বন্ধন তৈরি করে। প্রাথমিকভাবে আমরা দেখলাম যে এখানে আয়নিক বন্ধন তৈরি হওয়ার জন্য কি কি শর্ত আমাদের লাগবে, এটা আমরা বুঝে গেছি। তাহলে এখন আমরা একটু দেখি যে আয়নিক বন্ধন যদি পরীক্ষায় আসে সেটা আমরা ব্যাখ্যা করব কিভাবে, এই প্রশ্নের উত্তর লিখব কিভাবে। দেখো, আয়নিক বন্ধনটাকে এক্সপ্লেইন করার জন্য আমি একটু এই পাশে লিখি, তোমার কয়েকটা ধাপ অ্যাপ্লাই করতে হবে। প্রথম ধাপে হচ্ছে মৌল শনাক্তকরণ। তুমি হচ্ছে মৌল শনাক্ত করবা প্লাস ইলেকট্রন কনফিগারেশন, মানে তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা। 2 নাম্বার, তুমি হচ্ছে চিত্র আঁকবা, ডায়াগ্রাম মানে হচ্ছে চিত্র অ্যাকর্ডিং টু ইলেকট্রন কনফিগারেশন। ওকে, 3 নাম্বার যেটা করবা, তুমি হচ্ছে ইলেকট্রন দেওয়া ও নেওয়া দেখাবা। কোথায় দেখাবা? আমাদের এই 2 নং পয়েন্টে দেখাবা। এই প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করব, তুমি শুধু আগে একটু দেখো। তারপরে 4 নাম্বারে হচ্ছে ইলেকট্রন দেওয়া ও নেওয়ার পরের চিত্রটা আমাদের দেখাইতে হবে। 5 নাম্বার হইল আমরা বিক্রিয়া দেখাবো। বিক্রিয়া দেখানোর মাধ্যমে কি দেখাবো?
যৌগ গঠন প্রসেসটা দেখাবো, বা কোন যৌগটা তৈরি হচ্ছে এটা দেখাবো। আর 6 নাম্বার যেটা আমরা করব সেটা হচ্ছে ব্যাখ্যা দিব, আমাদের মনের মাধুরী মিশিয়ে সম্পাদ্যের মতো এক্সপ্লেইন করব। তাইলে দেখো, আমি তোমাকে যদি বলি যে ধরো এক্স একটা মৌল যার অ্যাটমিক নাম্বার 12, ওয়াই একটা মৌল যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। আমি তোমাকে বললাম যে বলো তো এখানে কি ধরনের বন্ধন তৈরি হবে। সো সবার আগে যে কাজটা করব আমরা, x12 আমি বলবো যে এই যে দ্যাট ইজ ম্যাগনেসিয়াম, তার মানে তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। তারপরে আমি বলবো y যে এটা 8 মানে দ্যাট ইজ অক্সিজেন, তার মানে 1s2 2s2 2p4 হয়ে গেছে না? তাহলে আমার ধাপ 1 বা পয়েন্ট 1 কিন্তু আমি শেষ করে ফেলেছি। আমি এরকম লিখলাম, এটা হচ্ছে আমার ধাপ 1। ইলেকট্রন কনফিগারেশন মানে মৌল শনাক্তকরণ এবং ইলেকট্রন কনফিগারেশন আমরা এখানে দেখিয়ে ফেলেছি। 2 নাম্বার ধাপ 2। ধাপ 2 নাম্বারে কি বলছিলাম? ডায়াগ্রাম বা চিত্র আঁকবো অ্যাকর্ডিং টু ইলেকট্রন কনফিগারেশন, অর্থাৎ এই ইলেকট্রন কনফিগারেশন দেখে আমরা এখান থেকে চিত্র আঁকবো, নর্মাল চিত্র। যেমন এইখানে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে মোট কক্ষপথ ছিল কয়টা? 3টা। আর অক্সিজেনের মোট কক্ষপথ ছিল কয়টা? 2টা। তাহলে বুঝো, আমি যদি একটু দেখাই যে এইখানে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, এই যে প্রথম কক্ষপথে 2টা, তার পরের কক্ষপথে কয়টা বলো তো? তার পরের কক্ষপথে হচ্ছে 8টা, আর এর পরের কক্ষপথে হচ্ছে 2টা। এই যে দেখো, দ্বিতীয় কক্ষপথে 6 আর 2 টোটাল 8টা, আর তৃতীয় কক্ষপথে শুধুমাত্র 2টা। বোঝা গেছে? আর অক্সিজেনের প্রথম কক্ষপথে আছে 2টা, এই যে আমরা এটাকে ক্রস দিয়ে দেখাচ্ছি। পরের কক্ষপথে আছে 6টা। তাহলে 1 2 3 4 5 6 আমরা এখানে ক্রস দিয়ে দেখাইলাম। তুমি পরীক্ষাতে এইভাবে ডট অথবা ক্রস উভয়ভাবে দেখাতে পারবে, এটাতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের এই চিত্র আমরা এঁকে ফেললাম, এটা আমাদের ধাপ 2 শেষ হয়ে গেল। ধাপ 3তে আমরা কি বলেছিলাম? ইলেকট্রন দেওয়া ও নেওয়া দেখাইতে হবে। তাহলে তুমি দেখো এখানে ধাতু কে ছিল? ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা মানে ধাতু, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা মানে হচ্ছে অধাতু। তাহলে ধাতু কি করে? ধাতুর কাজ ইলেকট্রন ত্যাগ করা। অধাতুর কাজ কি? অধাতুর কাজ ইলেকট্রন গ্রহণ করা, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে দিবে কাকে? অক্সিজেনকে দিয়ে দিবে। দিয়ে দাও, দিয়ে দাও। এই যে একটা ইলেকট্রন এরকম গোল করে ধরে এরকম তীর চিহ্ন দিয়ে অক্সিজেনকে দিয়ে দিবা। আবার এই ইলেকট্রনটাকে ধরে এরকম তীর চিহ্ন দিয়ে এখানে তুমি দিয়ে দাও। হয়ে গেছে না? দেওয়া আর নেওয়া দেখায় দিলাম। তাহলে দিল কে? ম্যাগনেসিয়াম। নিল কে? অক্সিজেন। এই যে আমরা এরকম তীর চিহ্ন দিলাম, এটা হইল আমাদের ধাপ 3। 3টা ধাপ হয়ে গেল। এইবার আসো ধাপ 4। ধাপ 4 বা 4-এ আমরা কি দেখাতে বলছিলাম? দেওয়া ও নেওয়ার পরের অবস্থা। একটু মনোযোগ দাও। এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে কি তার শেষ কক্ষপথটা আর থাকবে? থাকবে না। দরকার আছে? দরকার নাই। তাহলে ম্যাগনেসিয়ামের এই শেষ কক্ষপথ থাকবে না। থাকবে না মানে থাকবে না, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হইল ব্যাপারটা? তাহলে ম্যাগনেসিয়ামের এখন কক্ষপথ হবে কয়টা? এখন কক্ষপথ হবে 2টা। আর অক্সিজেন দেখো আগে ছিল 6টা, এখন সে আরও 2টা পাইছে, তাহলে তার কক্ষপথ হারানোর কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে? উল্টা আরও সে শক্তিশালী হয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের কক্ষপথ থাকবে কয়টা বলো তো? 2টা। ওকে, তাহলে দেখো, সরি এটা অক্সিজেন ছিল।
এটা আমি একটু লিখে দেই, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এখন এইটার শেষ কক্ষপথে 2টা আর লাস্ট কক্ষপথে এখন কয়টা আছে বলো? লাস্ট কক্ষপথে আছে 8টা। আর এই যে অক্সিজেন, ওর প্রথম কক্ষপথে আগে ছিল 2টা, এখনও 2টা, তবে শেষ কক্ষপথে আগে ছিল 6টা আর এখন শেষ কক্ষপথে হচ্ছে 8টা। এইটা হওয়ার জন্য এইটার নাম কিন্তু আর ম্যাগনেসিয়াম নাই, এটার নাম হয়ে গেছে ম্যাগনেসিয়াম 2+, এইটার নাম হয়ে গেছে অক্সিজেন 2-। তোমরা কি এইটা বুঝো যে এটা 2+ কেন হইলো? এই তোমরা না অনেকেই বলো যে স্যার ইলেকট্রন দিয়ে দিলে প্লাস আর নিয়ে নিলে মাইনাস। আমি যদি আরেকটু ডেপথে যে তোমার প্রশ্নটা করি যে বাবা দিলে কেন প্লাস আর নিলে কেন মাইনাস, তখনই তোমরা একদম ওই যে কি বলে এটারে, একদম নাই হাওয়া। অনেকেই একেবারেই পার্সেন্টেজটা কম, তারপর অনেকেই আছো। তাহলে এটা একটু দেখো, এটা একটু দেখো এই যে একটা ম্যাগনেসিয়াম, আমরা জানি যে কোনো একটা মৌলে যে পরিমাণ ইলেকট্রন থাকে সেই পরিমাণ প্রোটন থাকে। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 12টা। প্রোটন কয়টা? 12টা। সে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? 2টা। প্রোটন কি ত্যাগ করতে পারে? পারে না তো। সে ত্যাগ করছে ইলেকট্রন। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। তাহলে তার এখন ইলেকট্রন কয়টা আছে? 10টা। বাট প্রোটন কয়টা আছে? 12টা ছিল, 12টাই আছে। তাহলে এখানে কার সংখ্যাটা বড়? ম্যাগনেসিয়াম। এর ইলেকট্রন বেশি না এখন প্রোটন বেশি? প্রোটন বেশি। কয়টা বেশি? প্রোটন বেশি হইল এখান থেকে 2টা। এই 2টা বেশি হওয়ার জন্য আমরা এখানে 2 লিখলাম। প্রোটনের ক্যারেক্টার বা ধর্ম কীরকম? প্লাস, তার জন্য আমরা 2+ লিখেছি। একই রকমভাবে অক্সিজেন, এর ইলেকট্রন 8টা, এর প্রোটনও কয়টা? 8টা। তাহলে সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন 10টা। 2টা ইলেকট্রন বেশি, তাই লিখলাম 2। ইলেকট্রনের ধর্ম নেগেটিভ, তাই লিখলাম মাইনাস। আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো কেন আমরা প্লাস আর মাইনাস লিখি। এটা তোমাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার কথা এখন, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু তো মনে হয় আমরা বুঝতে পারছি, তাই না? ধাপ 4 পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আচ্ছা, তোমরা যখন ক্লাসটা করবা এই ধাপগুলো আগে বুঝবা, বুঝার পরে প্রত্যেকটা ধাপ খাতায় তুলবা, এরপরে তুমি পরের ধাপে যাবা। আদারওয়াইজ তুমি কিন্তু বুঝবা ঠিকই, কিন্তু শিখতে পারবা না। সো আমি এইটুকু মুছে ফেলি, এখন ধাপ 5-এ চলে যাই। ধাপ 5-এ চলে যাই। হ্যাঁ, ওকে, ধাপ 5-এ চলে যাই। ধাপ 5-এ কি আছে? ধাপ 5-এ কি আছে দেখো। ধাপ 5-এ হচ্ছে বিক্রিয়া। এই যে বিক্রিয়া, তাহলে আমি এখানে লিখলাম ধাপ 5। ধাপ 5, এটাতে কি আছে? বিক্রিয়া। বিক্রিয়া আমরা কিভাবে দেখাবো? 1 মিনিট। বিক্রিয়া কিভাবে দেখাবো? ধাপ 5-এ কি ছিল? বিক্রিয়া। বিক্রিয়াতে আমরা কি দেখাবো তাইলে? মনে করো কারা কারা ছিল, তুমি সেটা লিখে ফেলবা। কারা কারা ছিল? ম্যাগনেসিয়াম ছিল আর ছিল অক্সিজেন। ওকে, ম্যাগনেসিয়াম কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। এই যে কয়টা ত্যাগ করছে? 2টা। তাহলে আমরা এখানে লিখে ফেলবো ম্যাগনেসিয়াম 2+। অক্সিজেন সে কি করেছিল? ইলেকট্রন গ্রহণ। কয়টা? 2টা। তাহলে এটাকে লিখবো O2-। এই বিক্রিয়াটা এইটা কেটে দিলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম 2+ প্লাস O2- বা MgO। এখন অনেকেই বলতে পারো স্যার এই বিক্রিয়া তো স্যার বইয়ে এইভাবে লেখা নাই, বইতে একটু ঘুরায় লেখা আছে। সেটা কিন্তু এইভাবেই করা। কীরকম করা দেখো, আমরা উপরে লিখেছি ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+, বাট বইতে দেওয়া আছে এইভাবে যে ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2 ইলেকট্রন। যারা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের পারো তাদের জন্য এইভাবে বিক্রিয়াটা করলে ভুল হবে না। বাট আমার মনে হয় অ্যাপ্রক্সিমেট 70% তোমরা যারা এসএসসি স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, তোমাদের এই জায়গাটায় কনফিউশন তৈরি হবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কোথায় কনফিউশন হবে? স্যার আমরা জানি ইলেকট্রন দিলে হয় প্লাস, তাহলে স্যার এনে ইলেকট্রন প্লাস হইলো কেন, আবার এইখানে প্লাস হইলো কেন? মানে একটা হজবরল অবস্থা, তাই না? সো এইটাকে রিমুভ করার জন্য আমার মনে হয় এইটা হচ্ছে বেস্ট অপশান। এখানে কিন্তু এইভাবে তোমার বইতে করা আছে, বইতে, আর এটা আমরা তোমাদেরকে করাইলাম। একই কথা, একই, যেটাই তুমি লেখো তোমার নাম্বার কাটা যাবে না, বোর্ডে হবে, বরঞ্চ এইচএসসিতে গিয়ে তোমার এই কনসেপ্টটা এইভাবে এক্সপ্লেন করা আছে। সো এখন দেখো যে এইটা আমরা লিখতে পারি, তুমি যেটা খুশি লিখতে পারো, তারপরে আমরা এই প্রসেসে এখান থেকে এটা ক্রিয়েট করতে পারি। তাহলে এমজিও হইল, ওকে। অ্যান্ড তুমি বলতে পারো স্যার এই যে Mg2+ লিখলেন আর Mg2+ লিখলেন আর হচ্ছে লিখলেন O2-, এটা দিয়ে স্যার আপনি আবার বা দিয়ে লিখছেন MgO, এটা কেমনে, হাউ? এর ডেপথের ব্যাখ্যাটা বুঝো। ম্যাগনেসিয়াম 2+ মানে কি? ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিছে, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। অক্সিজেন 2- মানে কি? সে 2টা ইলেকট্রন রিসিভ করছে, মানে তার যোজনী কত? 2। তো যোজনী যখন সমান সমান হয়ে যায় তখন শিফট করেও তো সেম, তখন আমরা কি লিখি এটাকে? তখন এরকম লিখি না, এইটাকে আমি এই জায়গাটায় লিখেছি। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, সো চ্যাপ্টার 5-এ আজকে রাসায়নিক বন্ধনের আয়নিক বন্ধন পর্যন্ত আমরা পড়েছি। এটা আমাদের লেকচার 1। আমি তোমাদেরকে চ্যাপ্টার 5-এর উপর যে অধ্যায়টাই পড়াবো 2টা বা 3টা লেকচারে পুরাটার একটা প্লে লিস্ট করে দেব, যেন সেখান থেকে তুমি পুরো অধ্যায়টা পড়তে পারো, ঠিক আছে? সো আজকে রাসায়নিক বন্ধনের আয়নিক বন্ধনের কিছু অংশ পর্যন্ত আমরা পড়েছি। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে রাসায়নিক বন্ধনের আয়নিক বন্ধনটা আছে এইটার আরও কিছু এক্সাম্পল দেখে বাকি টপিকগুলো সহ এটা আমরা শেষ করব। কেমন? আজকে লেকচার 1-এ আমরা এতটুকু দেখলাম। আরও কারা আছে আমি কয়েকটা নাম যদি একটু বলি, তুমি দেখো এরকম পাবা MgCl2, তারপরে Al2O3, তারপরে AlCl3। হ্যাঁ, এই যে এগুলা কিভাবে করতে হয় ইন ডেপথ চিত্র এবং ব্যাখ্যা সহ, সেটা আমি তোমাকে পরবর্তী লেকচারে সেটা আমরা আপলোড করে দেব, ঠিক আছে? আমাদের কখন কোন চ্যাপ্টারের ভিডিওটা আসতেছে এবং তোমার কোন চ্যাপ্টারটা দরকার এইটা আমাদেরকে জানানোর জন্য তুমি 2টা প্রসেস অ্যাপ্লাই করবা। নাম্বার 1, আমাদের ভিডিওর ইউটিউবের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখানে গিয়েও আমাদেরকে পোস্ট করে জানাইতে পারো, ওকে? সো এবং আমাদের রেগুলার আপডেটগুলা আমাদের যে পেজটা আছে যে রাসেলস একাডেমিক কেয়ার এসএসসি গ্রুপ, ওইখানে আমরা আপডেট করব। কেমন? যতটুকু তোমার দরকার তুমি সেখান থেকে সব আপডেট পাবে। তোমার কোন চ্যাপ্টারে ক্লাস লাগবে তুমি আমাকে জানাও, আমি একদম তোমার সেটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় প্লিজ 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 কমেন্টে জানাও, কেমন? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।